আমরা আলোচনা করব সরল সন্ধিতে স্পন্দন নিয়ে। সরল সন্ধিতে স্পন্দন শুরু করার আগে আমাদের পর্যাবৃত্ত গতির ধরন, কনসেপ্ট, সংজ্ঞা এইসব সম্বন্ধে আগে জানা লাগবে। তারপরে স্পন্দন গতি, এরপর সরল সন্ধিতে স্পন্দন গতিতে আমরা ফিরে আসবো। তো পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা কি ছিল? এটা আমরা খুব সম্ভবত ক্লাস 8 এ পড়ার কথা। যে কোনো গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তবে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি সংজ্ঞাটা আমরা একটু দেখি। শর্টকাটে আমরা কি লিখবো? একটি নির্দিষ্ট দিক হতে একটি নির্দিষ্ট দিক না, একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক হতে টি সময় পর পর বা একই সময় পর পর অতিক্রম করে। ধরো এই হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী বরাবর ঘুরতেছে। এখন তুমি যদি কোনো একটা বিন্দু সার্টেন এই বিন্দুটা নাও, পৃথিবী এই বিন্দুটাকে ধরো, পৃথিবী এই বরাবর ঘুরতেছে। এখন পৃথিবী এই বিন্দুটাকে অতিক্রম করলো কোনো একটা সার্টেন টাইমে, ঠিক আছে? এরপর পৃথিবী পুরো রাউন্ড ঘুরে এসে আবার এই জায়গায় আসবে অন্য একটা টাইমে। এটা ছিল T1, এরপর T2 সময় আসলো। আবার আবার দেখা যাবে আরেকটা যখন রাউন্ড দিবে তখন আবার সেম একই দিক থেকে আবার অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে তুমি যখন দেখবা এখানে ঘড়ি নিয়ে দাঁড়ায় থাকবা, পৃথিবী এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতে যে টাইম লাগবে আবার পরের বার আসতেও একই সময় লাগবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর এই একই দিক হতে অতিক্রম করতেছে, তাই আমরা একে পর্যাবৃত্ত গতির মধ্যে ফেলবো। এছাড়া আরো কিছু উদাহরণ আছে, যে আমাদের ঘড়ির কাঁটার গতি যদি আমরা এক বিন্দুটার দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা কি দেখতে পারবো, যে যদি আমি সেকেন্ডের কাঁটা চিন্তা করি তাহলে এটা 60 সেকেন্ড পর পর রিপিট হবে। আর যদি আমি ঘন্টার কাঁটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে 12 ঘন্টা পর পর আবার একের জায়গায় আসবে। তো এখন এইসব তো আসলে বই পুস্তকের উদাহরণ, আমরা এইসবের সাথে পরিচিত পর্যাবৃত্ত গতির। কিন্তু একটু রিয়েল লাইফ যদি উদাহরণ চিন্তা করি, পর্যাবৃত্ত গতি কিন্তু আমরা আমাদের শরীরেই দেখি। সেটা হচ্ছে ব্লিঙ্কিং অফ আইস, ঠিক আছে? তুমি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর একটা নির্দিষ্ট পর্যায় পর পর চোখের পাতা অন অফ করতেছো, বা তুমি হচ্ছে তোমার হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট সময় পর পর কি করতেছে, স্পন্দন করতেছে, যেটা না থাকলে প্রাণের অস্তিত্ব থাকতো না, তাই না? তারপর তোমার হচ্ছে মধ্যচ্ছদা ওঠানামা করে, এটাও তুমি কি পর্যাবৃত্ত গতির মধ্যে ফেলতে পারো। তারপর হচ্ছে কি, দেখো তুমি একটা নির্দিষ্ট সময় পর পর স্কুলে যাচ্ছ, একটা নির্দিষ্ট সময় পর পর খাওয়া খাচ্ছ, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর পর তুমি প্রার্থনা করতেছো, ঠিক আছে? তো সবগুলো আসলে পর্যাবৃত্ত গতির মধ্যেই পড়তেছে বলা যায়। তো পর্যাবৃত্ত গতির প্র্যাকটিক্যাল উদাহরণ অনেকই আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানার চেষ্টা করবো স্পন্দন গতিটা কি। পর্যাবৃত্ত গতি আশা করি বোঝা গেছে। এটার বৈশিষ্ট্যটা ছিল একই দিক হতে এক নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে অতিক্রম করবে, ঠিক আছে? আর স্পন্দন গতিটা হচ্ছে, স্পন্দন গতি পর্যাবৃত্ত গতির আন্ডারেই পড়ে, বাট এটার সংজ্ঞাতে একটু ভিন্নতা আছে। যে এটাতে বলা হয়েছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণা, কোন কণা পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক হতে কোনো বিন্দুকে যদি অতিক্রম করে তাকে আমরা স্পন্দন গতি বলবো। গতিসম্পন্ন কোনো কণা এর পর্যায়কালের এর পর্যায়কালের পর্যায়কালের অর্ধেক সময় পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বের বিপরীত দিক হতে চলে, তা স্পন্দন গতি। এখানে কি ছিল, কোন একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করবে। কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না। স্পন্দন গতির সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে, এই ধরো একটা বিন্দু আছে, একে কেউ একটা সময় এদিকে যাওয়ার সময় অতিক্রম করবে,
তারপর এদিকে অতিক্রম করে যাওয়ার পর আবার আসার সময় অতিক্রম করবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর একবার এদিক হতে অতিক্রম করবে, একবার ওদিক হতে অতিক্রম করবে। কিন্তু এই গতিটা কেমন গতি? কেমন গতি বলতে বোঝাচ্ছি, এখানে পর্যাবৃত্ত গতিটা আমরা দেখতেছি কেমন হতে পারে, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, এখানে আমরা দেখতেছি আরো বিভিন্ন শেপেরই হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে স্পন্দন গতিটা কিরকম শেপের হতে পারে, স্পন্দন গতির ক্ষেত্রেও বিভিন্ন শেপের হতে পারে, ঠিক আছে। আমরা বেসিক দুইটা সংজ্ঞা জানি, একটা হচ্ছে স্পন্দন গতি এবং একটা পর্যাবৃত্ত গতি। এই দুইটার উদাহরণ দেখব এবং এখান থেকে আমরা সরল চন্ডিতা স্পন্দনে চলে যাব। এই দুইটা জিনিস আমরা আগে থেকেই জানি, এখন বোঝার চেষ্টা করি কিছু উদাহরণের মাধ্যমে যে আমরা বুঝি কিনা ঠিকঠাক। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ ড্র করি। সেটা হচ্ছে, আমাদের কাছে এই ধরনের একটা গতি আছে, যেখানে ধরে নিলাম এখানে সূর্য আছে, এখানে পৃথিবী আছে, আর হচ্ছে ঘড়ির কাঁটার গতি, আর এখানে একটা এই ধরনের একটা ভূমি আছে, ওখানে একটা বল রাখা হয়েছে। আচ্ছা, আর একটা নেওয়া যায় হচ্ছে স্প্রিং। আমরা এখানে চারটা উদাহরণ দিছি, চারটা উদাহরণ থেকে আমার বের করতে হবে কোনটা পর্যাবৃত্ত গতি এবং কোনটা স্পন্দন গতি। আচ্ছা, পর্যাবৃত্ত গতিকে হচ্ছে পিরিয়ডিক মোশন বলা হয়, আর স্পন্দন গতিকে অসিলেশন বলা হয় বা অসিলেটরি মোশন বলা হয়। সো স্পন্দন গতিকে আমি ও দিয়ে রিপ্লেস করব এবং পর্যাবৃত্ত গতিকে আমি পি দিয়ে বলবো, ঠিক আছে, অর্থাৎ পিরিয়ডিক মোশন। আচ্ছা, এটা আমাদের সংজ্ঞাটা স্যাটিসফাই করে কিনা দেখি, চেক করি। আমরা কি করব, কোন একটা নির্দিষ্ট বিন্দু নিব, এই বিন্দুটাকে পৃথিবী একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতেছে, অর্থাৎ এটা কি গতি আমাদের, অবশ্যই পর্যাবৃত্ত গতি অর্থাৎ পিরিয়ডিক মোশন। কিন্তু এটা কি অসিলেশন বা অসিলেটরি মোশন হবে? অসিলেটরি মোশনের সংজ্ঞাটা কি ছিল, একটা নির্দিষ্ট বিন্দুকে পর্যায়কালের একটা সময় যে দিক থেকে অতিক্রম করবে এবং ধরে নিলাম, ধরো টি টি বাই টু সময় যদি এদিক থেকে অতিক্রম করে এবং টি বাই টু আর অফ দ্যাট টাইম এর বিপরীত দিক থেকে অতিক্রম করতে হবে। কিন্তু এখানে দেখি যে টি সময় পর পরই পৃথিবী অতিক্রম করতেছে একে একই দিক হতে, তাহলে এটা কেমন হবে না, এটা স্পন্দন গতি হবে না। কিন্তু ঘড়ির কাঁটার গতি এটা কেমন হবে, ঘড়ির কাঁটা আমরা যদি কোনো একটা বিন্দুর দিকে নির্দিষ্ট লক্ষ্য রাখি, তাহলে ঘড়ির কাঁটাটা দেখবো একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করতেছে। সো এটা পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা কি স্পন্দন গতি না, এটা স্পন্দন গতি না। ঠিক তেমনি আমি যদি এই উদাহরণটা খেয়াল করি, এই উদাহরণে যে বলটা আছে এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এ বিভিন্ন সময় এখানে একটা সময় থাকবে, এখানে একটা সময় থাকবে, এখানে একটা সময় থাকবে, এটা কিভাবে উঠতেছে তুমি চিন্তা করতে পারো। এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা হাইটে আছে, তাহলে তার বিভব শক্তি আছে, বিভব শক্তিটা কমতে 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 গতিশক্তি বেড়ে গেছে, অনেক বেশি গতিশক্তি হয়ে গেছে, এবং গতিশক্তি কমতে কমতে ধীরে 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 বিভব শক্তিটা বেড়ে গেছে, আবার আসবে, এভাবে করে করে চলতে থাকবে যদি এনার্জি খরচ না হয়, কোথাও ফ্রিকশন যদি না থাকে, এভাবে চলতে থাকবে আইডিয়াল কন্ডিশনে, ঠিক আছে। এখন এই গতিটা কি পিরিয়ডিক মোশন কিনা? সো আমরা কি করব, আগের মতো কোন একটা বিন্দু নিয়ে কাজ করব। আমরা ধরো এই একটা বিন্দু নিচ্ছি, এখানে এখানে একটা বিন্দু নিচ্ছি, এটা কোন একটা বিন্দু এক্স। এখন এই বিন্দুটাকে এই বস্তুটা যাওয়ার পথে অতিক্রম করে, ঠিক আছে, ফাইন। তারপর এই বস্তুটা এখানে আসে, তারপর এখানে আসে, তারপর এখানে আসে, আবার ব্যাক করে, ব্যাক করার সময় এদিক হতে অতিক্রম করে। তাহলে এখনো কিন্তু পর্যাবৃত্ত গতির ডেফিনেশন আসে নাই। তারপর সে এখানে আসার পর আবার এদিকে নামার সময় আবার অতিক্রম করে, অর্থাৎ আমরা দেখতেছি যাওয়ার সময় অতিক্রম করে না, ফাইন, আবার আসার সময় অতিক্রম করে না, কিন্তু আবার উপর থেকে যখন নিচে নামে তখন আবার অতিক্রম করতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পরপর কিন্তু এই জিনিসটা রিপিট হচ্ছে, এই এদিক থেকে গতিটা আবার রিপিট হচ্ছে। তার মানে এটা কি, অবশ্যই এটা পর্যাবৃত্ত গতি হবে। কিন্তু এটা কি অসিলেটরি মোশন বা স্পন্দন গতি? স্পন্দন গতির সংজ্ঞা কি ছিল, পর্যায়কালে অর্ধেক সময় যে দিক থেকে অতিক্রম করবে তার বাকি অর্ধেক সময় বিপরীত দিক থেকে অতিক্রম করবে। তাহলে এটা একটু ফিল করা যাক, কিভাবে করব। এই যে বস্তুটা যাওয়ার সময় এদিক থেকে অতিক্রম করতেছে পয়েন্টটাকে, এই যে এক্স পয়েন্টটাকে আমাদের, যে আমাদের এক্স পয়েন্ট, এটাকে যাওয়ার সময় অতিক্রম করতেছে, এখন আসার সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করতেছে। তাহলে আমরা দেখতেছি কি আমাদের সংজ্ঞাটা স্যাটিসফাই করতেছে, তাহলে এটা অসিলেটরি মোশন। আচ্ছা, তাহলে এবার স্প্রিং এরটা দেখা যাক। আমরা একটা স্প্রিং কে যদি টান দিয়ে ছেড়ে দিই, কোন একটা স্প্রিং কে এভাবে ফোর্স দিয়ে টেনে ছেড়ে দিই, তাহলে কেমন করবে স্প্রিংটা? স্প্রিংটা প্রথমে যদি আমরা টান দেই তাহলে কি বড় হয়ে যাবে, ঠিক আছে।
এরপর ধীরে ধীরে ছোট হবে, একদম এরকম সংকুচিত হয়ে যাবে, আবার লম্বা হবে, এভাবে চলতে থাকবে। এখন আমরা যদি স্প্রিং এর ক্ষেত্রে কোনো একটা বিন্দু চিন্তা করি, এই কোনো একটা বিন্দু চিন্তা করলাম, এটাকে স্প্রিং বা আচ্ছা এটা যদি সাম্য অবস্থা হয়, ঠিক আছে, এই বিন্দুটাকে স্প্রিং যাওয়ার সময় অতিক্রম করে, ঠিক আছে, তারপর এদিকে ব্যাক করবে না, আবার ব্যাক করার সময় অতিক্রম করবে, আচ্ছা, তারপর এদিকে চলে আসবে স্প্রিং, এসে আবার এখানে সংকুচিত হয়ে যাবে, এবং আবার যাওয়ার সময় কি হবে, ওই পয়েন্টটাকে অতিক্রম করবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর আমরা দেখতেছি ওই পয়েন্টটাকে, এই যে পয়েন্টটা নিচ্ছি এটাকে অতিক্রম করতেছে, অর্থাৎ এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। এবং অসিলেটরের মোশন তো হবেই, এর কারণটা কি, একবার এদিক থেকে অতিক্রম করতেছে, অন্য সময় দেখা যাচ্ছে এর বিপরীত দিকে অতিক্রম করতেছে। কিভাবে পর্যায়কাল অর্ধেক হয়, হ্যান ত্যান এইসব জিনিস আমরা ডিটেলসে যখন এসএসএম করবো তখন দেখবো। আপাতত তো কন্ডিশন গুলো ফিল আপ করতেছে, সো এটা অবশ্যই অসিলেটরি মোশন হবে। তো আমরা যেটা দেখতেছি, যেগুলো পর্যাবৃত্ত গতি, যেগুলো অসিলেটরি মোশন, ওগুলো অবশ্যই পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি অসিলেটরি মোশন না, ঠিক আছে, এটা অবশ্যই বোঝা গেছে। যদি না ফ্রিকশন থাকে, ফ্রিকশন থাকলে তখন অসিলেটরি মোশন গুলো পর্যাবৃত্ত গতি নাও হতে পারে, ঠিক আছে, আমরা এতটুকু আপাতত বুঝলে চলবে। গতি বুঝলাম, কিন্তু সরল চন্দ্রিত স্পন্দন গতিটা কি? সরল চন্দ্রিত স্পন্দন গতিটা হচ্ছে এক বিশেষ প্রকার স্পন্দন গতি, অর্থাৎ এটা পড়বে আমাদের স্পন্দন গতির মধ্যেই পড়বে, এটা স্পন্দন গতির মধ্যেই পড়বে, তবে এটার স্পেশালাইজেশনটা কি হবে, সরল ছন্দিত স্পন্দন গতি, ছন্দিত বাদ গেছে। আচ্ছা আমি এটা সংক্ষেপে এসএচএম বলবো। এসএচএম এর অর্থ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, এত বড় নাম আসলে বলা দরকার নেই, এজন্য সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। সরল চন্দিত স্পন্দন গতিটা হচ্ছে এক বিশেষ প্রকার স্পন্দন গতি। কিরকম, এখানে আমরা যে গতিটা দেখলাম এটা কিন্তু একটা অসিলেটরি মোশন, এখানে যে গতিটা এটা অসিলেটরি মোশন, কিন্তু এই দুইটার মধ্যে একটা সরল চন্দিত স্পন্দন গতি, অন্যটা না। এর কারণটা হচ্ছে সরল চন্দিত স্পন্দন গতি হচ্ছে সরলরৈখিক হতে হবে, এটা অবশ্যই সরলরৈখিক হতে হবে। তাহলে এখানের মধ্যে কোনটা সরলরৈখিক, এটা অবশ্যই সরলরৈখিক না, কিন্তু এটা সরলরৈখিক। যেমন তোমরা অনেকে হয়তো জানো যে পেন্ডুলামের প্রবলেম সলভ করে আসছো, কিন্তু পেন্ডুলাম যদি 30 ডিগ্রি কোণে আছে বা অন্য কোন একটা কোণে আছে, সে এই যে গতিটা এটা দেখাবে, এটা কি সরল চন্দিত স্পন্দনের গতি? অবশ্যই না। সরল চন্দিত স্পন্দন হতে হবে সরলরৈখিক, কিন্তু এই যে পেন্ডুলামের গতিটা আমরা দেখতেছি এটা কেমন, বৃত্তাকার হয়ে যাচ্ছে। সো বৃত্তাকার গতি হলে এটা হবে না, এটা তুমি অসিলেশন বলতে পারো বা স্পন্দন গতি বলতে পারো, কিন্তু এসএচএম না। তাহলে এসএচএম হওয়ার জন্য তার বৈশিষ্ট্য কি থাকতে হবে, এটা সরলরৈখিক থাকতে হবে। আরো দুইটা তিনটা বৈশিষ্ট্য আছে, আমরা আলোচনা করব। তাহলে সর্বসাকুল্যে যা দাঁড়ালো, সরল চন্দ্রের স্পন্দন গতি হচ্ছে স্পন্দন গতির একটা বিশেষ রূপ, ঠিক আছে, আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সরলরৈখিক হবে, কিন্তু আমাদের স্পন্দন গতিগুলা বৃত্তাকার, উপবৃত্তাকার, হোয়াটএভার হতে পারে, শেপ নিয়ে কোনো প্যারা না, বাট সরল চন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে অবশ্যই সরলরৈখিক হতে হবে, ঠিক আছে। সরল চন্দ্রিত স্পন্দনই হোক বা অসিলেশনই হোক, ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে ফিরে আসাটা মাস্ট। যেমন ধরো আমরা স্প্রিং এর কথা চিন্তা করতে পারি, স্প্রিং, আচ্ছা হ্যাঁ, এখানে একটা স্প্রিং সাম্য অবস্থায় আছে, তারপর ওকে আমরা কি করব, টেনে লম্বা করব, এবং স্প্রিং এর প্রত্যয়নী বলের জন্য স্প্রিংটা আবার আগের জায়গায় ফিরে আসতে চাইবে, আগের জায়গায় আসার কথা, এটা ছিল আমাদের আইডিয়া, বাট আগের জায়গায় ফিরে আসবে না, সে আরেকটু সংকুচিত হয়ে এদিকে চলে যাবে। এর কারণটা হচ্ছে কি, গতি জড়তা, অর্থাৎ সে এখানে এসে থেমে যাবে না, টোটালি তার এনার্জি কমে যাবে না, এর কারণটা হচ্ছে গতি জড়তা। যেমন তুমি বাস থেকে নামার সময় কি হয়, তুমি থেমে গেলে কি তুমি তোমাকে থামায় রাখবে? তুমি যদি থেমে যেতে চাও কেমন হবে, দাম করে পড়ে যাবা। সো গতি জড়তার জন্য একটু সামনে চলে যায়, সো সামনে চলে গিয়ে আবার একটু চেপে যায় স্প্রিংটা, দেখো, তাহলে তুমি যদি এটা সাম্য অবস্থা চিন্তা করো, সাম্য অবস্থা হতে একবার এদিকে যায় এবং সাম্য অবস্থা হতে আরেকবার এদিকে যায়। এখন আমার কথা হচ্ছে, এখানে যে গতিটা দেখতেছো, গতিটা এমন হতে পারতো, এই যে ব্লক যেটা ছিল এটা ডান দিকে পুরোপুরি চলে যেতে পারতো, পারতো, যদি না আসার জন্য কোন একটা ফোর্স দায়ী থাকতো। এখানে একটা ফোর্স দায়ী আছে দেখে এই ব্লকটাকে সর্বোচ্চ এতটুকু যেতে দিচ্ছে, এরপর কি হচ্ছে, আবার ফিরে আসতে হচ্ছে। তাহলে সরল চন্ডিতে স্পন্দন হতে গেলে তোমার কি কি থাকতে হবে, একটা ফোর্স
অবশ্যই থাকতে হবে, একটা বল থাকতে হবে, যে বলটার নাম দিব আমরা প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। কেন এটা রেস্টোর করে এই জন্য। এখন এই ফোর্সটা যদি না থাকতো, ব্লকটা ডান দিকে চলেই যেত। তাহলে সরলচন্দ্রিত স্পন্দনের ক্ষেত্রে যেহেতু বস্তুর ফিরে আসাটা মাস্ট, তাই এখানে একটা অবশ্যই ফোর্স থাকবে, অর্থাৎ এখানে টার্নিং নিতে হয়, ঠিক আছে। ফোর্স দায়ী থাকবে এবং এই ফোর্সের বৈশিষ্ট্যটা হচ্ছে এ এফ সমানুপাতিক মাইনাস এক্স, অর্থাৎ বস্তুর সরণ যেদিকে হবে ফোর্সের ডিরেকশনটা তার বিপরীত দিকে হবে। কিরকম দেখো, আচ্ছা প্রথমত আমরা যখন কোনো বস্তুর অবস্থান মাপি, কারো না কারো সাপেক্ষে মাপি। আমি যদি এখানে একটা গাছ আঁকি, আর এখানে একটা গাড়ি আছে, আর এখানে ধরো একটা মানুষ আছে এই জায়গায়, ঠিক আছে। এখন এই গাড়িটা কত দূরে, এই কথাটা যখন বলবো এটা কার সাপেক্ষে, এটা বলতে হবে না, গাছের সাপেক্ষে দেখা যাবে 2 মিটার আর মানুষের সাপেক্ষে দেখা যাবে 5 মিটার, তাই না? তাহলে আমার একটা রেফারেন্স পয়েন্ট লাগবে। ঠিক তেমনি আমরা যে স্প্রিং এর এখানে হিসাব নিকাশ করব, আমরা সরণটা কার সাপেক্ষে মাপবো? সরণটা মাপবো আমরা সাম্য বিন্দুর সাপেক্ষে। স্প্রিংটা যে জায়গায় সাম্য অবস্থায় ছিল এই বিন্দুটাকে আমরা বলবো সাম্য বিন্দু, ঠিক আছে। এটাকে আমরা বলবো সাম্য বিন্দু। এই বিন্দুর সাপেক্ষে আমরা সরণ হিসাব করব, ঠিক আছে। এখন দেখো, বস্তুটা যখন ডান দিকে যায় তার সরণ হয় এতটুকু এবং সরণের ডিরেকশন বাম হতে ডানে, ধরো আমি এটাকে পজিটিভ ধরলাম। তাহলে বলো এই পজিশনে ফোর্সটা কোন দিকে হবে? ফোর্সের ডিরেকশনটা অবশ্যই এই ডিরেকশনে হবে, কারণ স্প্রিং কে যখন তুমি টানবা হুকের ল অনুসারে এটা বাম দিকে রেস্টোরিং ফোর্স দিবে। হুকের ল আমরা পড়বো ধীরে ধীরে, এটা ইন্ট্রোডাক্টরি লেকচার, তাই না? আমরা আস্তে আস্তে হুকের ল দেখবো। ঠিক তেমনি এখন যখন স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ স্প্রিং এর সরণটা এই বরাবর হবে, এই ডিরেকশনে হবে, তখন যে রেস্টোরিং ফোর্সটা থাকবে ওটার ডিরেকশন কোন দিকে হবে? দেখো এটা ডিরেকশন অবশ্যই এই বরাবর হবে, অর্থাৎ আমরা দেখতেছি ফোর্স আর সরণ এই দুইটা সমানুপাতিক, কিন্তু এদের মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এটা দিক বিপরীত। অর্থাৎ আমরা সিম্পল হারমোনিক মোশনের 3টা বৈশিষ্ট্য লিখতে পারি। দেখো কি কি বৈশিষ্ট্য, আমি একটু এগুলো মুছে দিই। এখানে 3টা বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই নোট করবো, আমরা ধীরে ধীরে এই বৈশিষ্ট্যগুলো ইভালুয়েট করার চেষ্টা করব। এখানে যে ত্বরণটা পাবা, ত্বরণ সর্বদা সর্বদা সাম্য অবস্থার দিকে হবে, অর্থাৎ আমরা যে সাম্য বিন্দুতে ডিক্লেয়ার করছি ওই বিন্দুটার দিকে সবসময় ত্বরণটা থাকবে। আচ্ছা, এবং এ সমানুপাতিক মাইনাস এক্স হবে। তো আমরা জানি ফোর্স সমানুপাতিক মাইনাস এক্স যদি হয়, ওখান থেকে এফ সমান এম এ, সো এম তো কনস্ট্যান্ট, এফ এর ডিরেকশন যেদিকে ত্বরণের ডিরেকশন ওইদিকে, সো এইটার ব্যাখ্যা করলাম না। আর সরলচন্দ্রিত স্পন্দন হলে সে অবশ্যই হুক ল মেনে চলবে, এফ সমানুপাতিক মাইনাস কে এক্স মেনে চলবে, এবং এটাকে অনেক জায়গায় এভাবে লেখা হয় কে এক্স টু দি পাওয়ার এন, এবং এন এর পরিচয় হচ্ছে 1 3 5 7। এটা আমি এখন ব্যাখ্যা করব না, আমরা যখন স্প্রিং পড়বো তখন ব্যাখ্যা করার চেষ্টা করব। এই 3টা বৈশিষ্ট্য থাকলে এটাকে আমরা কি বলবো? সিম্পল হারমোনিক মোশন বলবো, এবং আমরা পর্যায়কালে যখন ফর্মুলা ডেরাইভ করব তখন এই বৈশিষ্ট্যগুলো দেখব এবং আইডেন্টিফাই করার চেষ্টা করব এটা সিম্পল হারমোনিক মোশন। সেগুলোতে আমরা আবার ফিরে আসব। আপাতত এই 3টা বৈশিষ্ট্য জেনে রাখি, ডিটেলস পরে আলোচনা করা হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমরা সরল চন্দ্রিত স্পন্দন এগুলো বলতেছি বারবার, ঠিক আছে। সরল চন্দ্রিত স্পন্দনের বৈশিষ্ট্য বোঝা গেছে, সেটা হচ্ছে কি এটা সরলরৈখিক হবে এবং ত্বরণটা সর্বদা সাম্য অবস্থার দিকে হবে। আচ্ছা, এই জিনিসটা আরেকবার বলি কিভাবে সাম্য অবস্থার দিকে হবে। ধরো তোমার কাছে এই স্প্রিংটা আছে, সাম্য অবস্থায় আছে, ঠিক আছে। এরপর স্প্রিংটাকে তুমি বাহ্যিক বল দিয়ে কি করবা? প্রসারিত করবা। তাহলে প্রসারিত করলে দেখো 1 2 3 4, ঠিক আছে। এখানে চলে আসলাম, ম্যাক্সিমাম পজিশনে তুমি নিয়ে আসলা কি বল দিয়ে? বাহ্যিক এফ এক্সটার্নাল দিয়ে। এখানে এসে ছেড়ে দিলে স্প্রিংটা অবশ্যই এ বরাবর চলে আসবে। এখন দেখো এখানে সাম্য অবস্থা কোনটা? সাম্য অবস্থা হচ্ছে এটা। এখন তোমার সরণ হইছে বস্তুটার এই বরাবর এতটুকু এক্স, সরণের ডিরেকশন এটা, কিন্তু ফোর্সের ডিরেকশন বা ত্বরণের ডিরেকশন কোন দিকে দেখা বলতো? সাম্য অবস্থার দিকে। ঠিক তেমনি এখন অনেকে হয়তো ভাববে আচ্ছা ডান পাশে নিচে ত্বরণের জন্য বাম দিকে, ঠিক আছে, কিন্তু এখন যদি কম্প্রেস করে দেয় তাহলে কি
সাম্য অবস্থার দিকে থাকবে কিনা, অর্থাৎ বস্তুটা যদি এখানে চলে আসে তাও ত্বরণ কোন দিকে হবে দেখো। সরণটা তোমার কোন দিকে দেখো তো, সরণ হচ্ছে এই বরাবর, ঠিক আছে। ত্বরণ এবং সরণ দুইটা বিপরীতমুখী হতে হবে। এবার ত্বরণ কোন দিকে দেখো তো, স্প্রিংটা কম্প্রেস হচ্ছে, চিন্তা করো কম্প্রেস হওয়ার পর এখন কি করবে, স্প্রিংটা এখন প্রসারিত হতে চাইবে কারণ এটা চাপ অনুভব করতেছে। ফলে তোমার যে স্প্রিং ফোর্স দিবে, রেস্ট্রিং ফোর্স, সেটা হবে এই ডিরেকশনে। অর্থাৎ তোমার ত্বরণটা কোন ডিরেকশন থাকবে, এই ডিরেকশনে। অর্থাৎ ত্বরণ কোন দিকে, সাম্য অবস্থার দিকে। অর্থাৎ ত্বরণ সবসময় সাম্য অবস্থার দিকে থাকবে এবং সরণের বিপরীত দিকে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ বের করার চেষ্টা করব, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই এর আগের জিনিসগুলো ছিল ইন্ট্রোডাক্টরি, অনেকে জানো বা জানতে না, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে সরল চন্দ্রিত স্পন্দনের সমীকরণটা বের করব। সমীকরণ বের করার জন্য তোমাদের হচ্ছে একটা জিনিস জানা লাগবে। দেখো, সরল চন্দ্রিত স্পন্দন, আমরা সরল চন্দ্রিত স্পন্দন একটা বিশেষ উপায় পেতে পারি। সরল চন্দ্রিত স্পন্দন একটা বিশেষ উপায় পেতে পারি। দেখো, সরল চন্দ্রিত স্পন্দন পাওয়ার উপায়টা হচ্ছে, আমরা যদি একটা আহ, সুষম সুষম বৃত্তাকার গতির প্রজেকশন নেই, প্রজেকশন বা ছায়া নেই, ঠিক আছে, প্রজেকশন নেই, তাহলে যে গতিটা পাবো আমরা ওটাকে বলবো এসএচএম। এটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা প্রুফ দেখাতে হয় যে সরল চন্দ্রিত স্পন্দন গতির যে সুষম বৃত্তাকার গতির প্রজেকশন। তো ওখান থেকে আসলে ইকুয়েশনটা প্রমাণ করা যায়। দেখো আমি কি বলতে চাচ্ছি এবার বুঝবা। ধরো আমার কাছে এরকম একটা বৃত্ত আছে এবং এই বৃত্তে কোন একটা কণা ঘুরতেছে ওমেগা কৌণিক বেগে, ঘুরতেই পারে, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এই সুষম গতিতে ঘুরতেছে, অর্থাৎ এর কি নাই, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ত্বরণ নাই, কিন্তু ওই যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তো থাকবে, যেহেতু বস্তু ঘুরতেছে ওটা থাকবে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকবে, বাট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা নাই। অর্থাৎ এই সুষম বেগে ঘুরতেছে, ওমেগাটার পরিবর্তন নাই, ওমেগার পরিবর্তন না থাকলে কৌণিক ত্বরণ হবে না। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। এবার আমরা একটা কাজ করলাম হচ্ছে, এখানে ইচ্ছা করে একটা দাগ দিলাম এবং এখানে একটা আয়না রাখলাম। আমি যদিও এদিকে এই যে বাম পাশে রূপার প্রলেপ দিয়ে দিচ্ছি, বাট চিন্তা করবা আয়নাটার বৈশিষ্ট্য হচ্ছে সে এদিকেও ইমেজ দেখায় এবং এদিকেও ইমেজ দেখায়। এখন দেখো এই পার্টিকেলটা যখন উপরে যাবে, এই পার্টিকেলটার এখানে তুমি ইমেজ দেখতে পারবে না। দেখো তো এই জায়গায় দেখা যাবে না পার্টিকেলটা আছে, এটা স্বাভাবিক। এটা 1 নাম্বার পজিশন দিলাম, ঠিক আছে। এখন যখন পার্টিকেলটা এই জায়গায় আসবে 2 নাম্বার পজিশনে, তোমার আয়নাতে এটা এখানে দেখাবে। পার্টিকেলটা যখন এখানে আসবে 3 নাম্বার পজিশনে, পার্টিকেলটা এখানে দেখাবে। 4 নাম্বার পজিশনে আসলে পার্টিকেলটা এখানে দেখাবে। 6 নাম্বার 5 নাম্বার পজিশনে আসলে এখানে দেখাবে এবং পরিশেষে এখানে ধীরে ধীরে চলে আসবে। এখন দেখো এই যে বস্তুটা বৃত্তাকারে ঘুরতেছে, এটা বৃত্তাকারেই ঘুরতেছে, কিন্তু এই যে আমরা এখানে প্রজেকশন নিচ্ছি বা আয়নায় ছবি নিচ্ছি, এখানে যে পার্টিকেলটা, এটাকে ফলো করতে পার্টিকেলটা এখান থেকে উপরে যাচ্ছে, একদম গিয়ে এই জায়গায় পৌঁছালো, তারপর ধীরে ধীরে নিচে নামা শুরু করলো, আবার আগের জায়গায় ফিরে আসলো। তাহলে দেখো তো এই গতিটা কি, এখানে যে ছায়ার গতি বা আমরা ছবির গতিটা পাচ্ছি, এই গতিটা কি গতি বলতো? এই গতিটা অবশ্যই এসএচএম না। কেন এসএচএম? এসএচএম এর বৈশিষ্ট্যটা ছিল কি, পর্যায়কালে একটা নির্দিষ্ট সময় যে দিক থেকে অতিক্রম করবে কোনো বিন্দুকে, তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করবে। সো তুমি যদি একটা কোনো একটা বিন্দু দিকে ফোকাস করে রাখো, এই ধরো বিন্দুটা, একে যাওয়ার সময় সে অতিক্রম করলো, ঠিক আছে, আবার আসার সময় অতিক্রম করতেছে, অর্থাৎ পর্যায়কালে একটা সময় একদিক থেকে এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে, একদম কিভাবে থিওরিটিক্যালি t/2 সময় পর পর অতিক্রম করবে, এগুলো সমীকরণ ব্যয় করার পর আমরা বুঝতে পারবো আসলে, ঠিক আছে। আপাতত এতটুকু বুঝতেছি, যেটা সরল চন্দ্রিত স্পন্দনের আমাদের যে বৈশিষ্ট্যটা থাকে ওটাকে স্যাটিসফাই করতেছে বা সংজ্ঞাটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা দেখতেছি সুষম বৃত্তাকার গতির সাথে সরল চন্দ্রিত স্পন্দনের গতির একটা ভালো সম্পর্ক আছে এবং এখান থেকে আমরা ইকুয়েশনটা বের করব। তাহলে কিভাবে বের করা যায় একটু দেখি। প্রথমে একটু মুছে দিতে হবে, এখানে জিনিসপাতি বেশি হয়ে গেছে। দেখো, আমরা এবার সুন্দর একটা বৃত্ত নিই। ওকে, তারপর হচ্ছে মাঝখানে আমরা একটা রেখা নিব, যা একটা দরকার, একটা রেখা লাগবে। আগে যে কোনো একটা পজিশন থেকে শুরু করছিলাম, বাট এবার সুন্দর একটা পজিশন থেকে শুরু করে। দেখো
আমাদের বৃত্তাকার গতির যে পার্টিকেলটা সেটা এখানে ছিল, তারপর ধরো এই জায়গায় আসলো, তারপর এখানে আসলো, তারপর এখানে আসলো, তারপর এখানে, তারপর এখানে, এখানে আসলো, তারপর এখানে এবং আগের জায়গায় চলে আসলো। কয়টা পজিশনে? 1 2 3 4 5 6 7 8। এবং তুমি সবগুলোর কি পাবা? এখানে ছায়া পাবা না? এই যে এই পার্টিকেলটা কোন জায়গায় আছে, এখন যদি কোয়েশ্চেন করি, এটা এই পজিশনে আছে। 1 নাম্বার পজিশন হচ্ছে এটা, এখানে আসলো, তারপর পার্টিকেলটা উপরে গেল, এতটুকু হচ্ছে উপরে গেছে, এরপর হচ্ছে নিচে আসতেছে। নিচে আসার সময় দেখো এখানে নিচে আসলো, তারপর আরো নিচে যাচ্ছে, এখন নিচে যাচ্ছে, এখানে গেল, তারপর এই যে পার্টিকেলটা উপরে উঠতেছে, উপরে ওঠার কালিটা অন্য আরেকটা দিই, লাল নীল দিই। আচ্ছা, এ দেখো উপরে উঠতেছে এবার, এটা এখানে উপরে উঠতেছে এবং এখানে পরিশেষে এখানে চলে আসলো। অর্থাৎ দেখো, বৃত্তাকার গতিটা যখন পুরো একটা পর্যায়কাল কমপ্লিট করে, পুরো একটা সার্কেল কমপ্লিট করে, তখন আমাদের এসএচএম এর যে বস্তুটা আছে সেটা কি করতেছে? উপরে যাচ্ছে একদম, ঠিক আছে, তারপর নিচে আসলো, তারপর আরো নিচে গেল, তারপর আবার ব্যাক করে উপরে চলে আসলো। অর্থাৎ আমাদের পর্যায়কাল, টোটাল পর্যায়কাল টি কমপ্লিট হলো। দেখো তোমাকে আমি বুঝাই, তুমি যদি এই লাইনটা নাও, এই লাইনের t/2 সময় সে উপরে ছিল, t/2 সময় নিচে ছিল, ঠিক আছে। আর প্রত্যেকটা লাইনের জন্য তুমি যদি মান বের করার চেষ্টা করো, উপরে ওঠার সময় কত টাইম লাগছে, পুরা যেতে এবং আসতে টাইম লাগছে t/2, তাহলে প্রতি ক্ষেত্রে টাইম লাগছে t/4 করে, t/4 t/4 t/4। অর্থাৎ যে এখান থেকে উপরে যেতে টাইম লাগছে t/4, আসার সময় t/4, নিচে যেতে t/4 এবং উপরে উঠতে t/4। কিভাবে আসে তুমি ইকুয়েশন যখন ডেরাইভ করবা এবং গ্রাফ আঁকবা, ইজিলি বুঝে যাবে, ঠিক আছে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি যখন এই পজিশনের জন্য কোন একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য তুমি যদি চিন্তা করো, তখন দেখবা কি, এটা এই বিন্দুটাকে, পার্টিকেলটা যখন এদিকে যাচ্ছে, আবার নিচে আসার সময় অতিক্রম করবে এবং উপরে ওঠার সময় আবার অতিক্রম করবে, ঠিক আছে। এখন এখানে যে অতিক্রম করলো, প্রথম কখন অতিক্রম করবে? জিরো টাইমে সে এখানে ছিল, ঠিক আছে, এখানে উপরে গেল, আবার আসলো, অর্থাৎ কত সময় পর অতিক্রম করলো? t/2 সময় পর। আচ্ছা, তারপর নিচে গেল, নিচে গিয়ে আবার উপরে আসবে, কত সময় পর আসবে? যেতে এবং আসতে কত টাইম লাগে? t/2। তারপর t/2 সময় পর আবার অতিক্রম করবে। অর্থাৎ দেখতেছো, যখন নিচে যাচ্ছে তখন অতিক্রম করতেছে এই বরাবর, এবং যখন নিচে থেকে উপরে যাচ্ছে তখন অতিক্রম করতেছে এই দিক বরাবর। অর্থাৎ আমাদের সংজ্ঞাতে দুইটা কথা ছিল, একটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল অর্ধেক সময় যে দিক থেকে অতিক্রম করবে এদিক থেকে, এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করবে। তাহলে কথাটা সত্য হচ্ছে না? অর্থাৎ এটা পর্যায়বৃত্ত সরল চন্দ্রিত স্পন্দন গতি, এটা নিয়ে তার আর কোনো মাথা ব্যথা নাই আশা করি, ঠিক আছে। এবার আমরা হচ্ছে সমীকরণ ডেরিভেশন করব, যে সরল চন্দ্রিত স্পন্দনের তোমরা অনেকে ডেরিভেশনটা জানো, যে x সমান a sin ওমেগা t। এই জিনিসগুলো কিভাবে আসে আমরা এগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমরা একটু মুছে দিই এই জিনিসগুলো, আবার সুন্দর করে একটা ফিগার আঁকি। আশা করি এবার বুঝতে পারবা। আর যেই তুমি যদি টাইম গুলো বুঝতে না পারো, আসলে একটু ধৈর্য ধরো, চ্যাপ্টার হচ্ছে মাত্র শুরু হয়েছে, আস্তে আস্তে বুঝতে পারবা। তো কনফিডেন্স রাখো। আচ্ছা, এটা মিডলে হয়েছে, একটা লাগবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এবার সমীকরণ কিভাবে বের করবো, এটা যদিও একদম মাঝখানে হয়নি, ধরে নাও মাঝখানে হয়েছে, ঠিক আছে। ধরো আমার যে পার্টিকেলটা ছিল সেটা এখানে ছিল, আমার যে পার্টিকেলটা ছিল ইনিশিয়াল পজিশন টি সময়, টি ইকুয়ালস টু জিরো টাইমে এখানে ছিল, এবং টি ইকুয়ালস টু টি টাইমে সে এখানে চলে আসলো, ঠিক আছে। তাহলে আমার যে অ্যাসিটেম করতেছে সে পার্টিকেলটা কোন জায়গায় আছে বলতো? এখানে না? ঠিক আছে, আমরা ইমেজ নিচ্ছি, ঠিক আছে। এখন ধরো এই যে বৃত্তের রেডিয়াস, বৃত্তের ব্যাসার্ধ, এটাকে ধরো তুমি এ ধরলা, ঠিক আছে। আর এই যে বৃত্তাকারে বস্তুটা ঘুরতেছে, এটা কত কৌণিক বেগে ঘুরতেছে আমরা জানি, ওমেগা কৌণিক বেগে, ঠিক আছে, ওমেগা কৌণিক বেগে। তাহলে এই যে কোণ, এটা কত কোণ? এটা ধরো থেটা ধরলাম, এই থেটার মানটা কত হবে বলতো? থেটা সমান ওমেগা টি, পড়ছো না? এই যে আমি একটু মনে করাই, যে এস সমান বিটি, আর এখানে আমরা কৌণিক বেগের ক্ষেত্রে সরণটা থেটা দিয়ে ডিনোট করি এবং ব্যাগটাকে কৌণিক বেগ দিয়ে ডিনোট করি। সো এখানে যে ব্যাগটা হবে, এখানে যে কোণটা হবে, থেটা সমান ওমেগা টি লিখতে পারবো, যেহেতু সে শূন্য থেকে টি তে গেছে। অর্থাৎ
টোটাল টাইম ইন্টারভ্যাল হচ্ছে টি, অর্থাৎ থেটা সমান ওমেগা টি লিখতে পারবো, ঠিক আছে। এখন দেখো আমি চাচ্ছি আমার যে এখানে পার্টিকেলটা আছে, আমাদের সরলচন্দ্রিতা স্পন্দনের যে কণাটা আছে এটা কতটুকু উপরে উঠছে এটা বের করতে চাচ্ছি। তাহলে এটা কিভাবে বের করব? তোমরা এই যে ভেক্টর থেকে পড়ে আসার কথা, আমাদের কাছে যদি কোনো একটা ভেক্টর থাকে থেটা কোণে, কোনো একটা ভেক্টর এ আছে, ঠিক আছে, এটা থেটা কোণে আছে, তাহলে এটার x অক্ষ বরাবর উপাংশ কত হবে? a cos থেটা, এবং y অক্ষ বরাবর উপাংশ কত হবে? a sin থেটা। এটা তো জানোই আশা করি। সেটা যদি জানো তাহলে দেখো এই যে a রেডিয়াস আছে এটার এদিক বরাবর উপাংশ হবে a cos থেটা, এবং এদিক বরাবর উপাংশ কত হবে? a sin থেটা। অর্থাৎ আমরা এই পার্টিকেলের এই পজিশনটার নাম যদি y দিই তাহলে y এর মানটা আমরা কি পাচ্ছি দেখো তো, y এর মানটা আমরা পাচ্ছি y সমান পাচ্ছি আমরা a sin থেটা। কিন্তু আমরা তো থেটা লিখবো না, কারণ আমরা ফিজিক্স সবগুলো টাইম নিয়ে ডিল করি। তো আমরা থেটার পরিচয় আমরা ওমেগা টি জানি, ওমেগা টি লিখে ফেলবো। তো এই হচ্ছে সর্বসাকুল্যে আমাদের আমাদের সরলচন্দ্রিতা স্পন্দন গতির সমীকরণ, ঠিক আছে। এখন অনেকে বলবো ভাই এখানে আদি দশা হ্যান ত্যান নাই কেন? যারা একটু অ্যাডভান্স পড়ছো ওই জিনিসটাতে আমরা এখন যাচ্ছি। আশা করি ইনিশিয়াল যে কন্ডিশনটা এটা বোঝা গেছে, আমরা কিভাবে সমীকরণটা পাবো, খুবই ইজি, ঠিক আছে। তুমি যে বৃত্তাকারে ঘুরতেছে তাকে একটু ঘুরে দাও, ঘুরে দেওয়ার পর এটার উপাংশ নাও, ইজি। তুমি যদি প্রথম কনসেপ্টটা বুঝতে পারো যে আয়নার কনসেপ্টটা, তাহলে এটা খুবই সহজে বুঝবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু অন্যটা নিয়ে কাজ করি, অর্থাৎ আদি দশা আছে এমন ব্যাপার নিয়ে কাজ করি। আচ্ছা, ওকে, এরপর আমাদের দুইটা রেখা লাগবে। আচ্ছা, হাতে দিয়ে দিই। এখন নট নেসেসারি এই যে তোমার এখানে যে কণাটা আছে এখানে একদম এখান থেকে, অর্থাৎ মিন পজিশন সাম্য অবস্থা থেকে শুরু করবে এমনটা নাও হতে পারে। অর্থাৎ সে এখান থেকে শুরু করলো, এখান থেকে শুরু করলো, এবং এই কোণের মানটা তোমাকে দেওয়া হলো ধরো ফাই, সেখান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে। তাহলে তোমার এসএচএম এর যে পার্টিকেলটা ওটা কোত্থেকে যাত্রা শুরু করবে? এখান থেকে, এখান থেকে যাত্রা শুরু করবে। এবং একটা কথা হয়তো বলি নাই, কোন একটা পার্টিকেল যেখান থেকে যাত্রা শুরু করবে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আবার যদি ওই বিন্দুতে ফিরে আসে, এবং ওই বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ টাইম লাগে ওই টাইমটাকে আমরা বলি পর্যায়কাল, ঠিক আছে। এই কথাটা তোমরা হয়তো অনেকে জানো। ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, সে পুরো রাউন্ড 360 ডিগ্রি ঘুরে আবার যদি এই জায়গায় আসে তাকে আমরা কি বলবো? পর্যায়কাল বলবো, ঠিক আছে। তো আমাদের এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে আমাদের যে পার্টিকেলটা যদি আবার ঘুরে আবার এখানে ফিরে আসে তাহলে যে টাইম লাগবে তাকে আমরা বড় হাতে টি দিয়ে ডিনোট করব, ঠিক আছে। তো আমাদের এখানে যে বৃত্তাকারে ঘুরতেছে সে এখান থেকে যাত্রা শুরু করছে, সে এখানে ঘুরে ঘুরে আবার এই একই জায়গায় আসবে, 360 ঘুরবে, তাহলে আমরা কি বলবো? টি সময় অতিবাহিত হয়েছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই গতির জন্য, এই পায়ওয়ালা দশাওয়ালা গতির জন্য আমরা ইকুয়েশন বের করতে। এখানে অনেকে আদি দশা বুঝবা না, তো তাদের জন্য হচ্ছে আদি দশাটা কি, তুমি যখন ভেলোসিটির ইকুয়েশন লিখো v সমান ইউ ইউ প্লাস এটি, তাই না? এখানে যখন লিখো এই ইউটা কি ছিল? আদি ব্যাগ ছিল না? ঠিক তেমনি এখানে আদি একটা দশা থাকতে পারে। অর্থাৎ একটা স্প্রিং কে তুমি সবসময় এমন না যে তুমি সাম্য অবস্থা থেকে টান দিয়ে বড় করবা, আবার সাম্য অবস্থা থেকে তার যাত্রা শুরু হবে, এমনও হতে পারে কোন একটা স্প্রিং আছে তুমি তাকে কম্প্রেস করে দিছো, এরপর থেকে সে যাত্রা শুরু করলো, এরকম হতে পারে না? অর্থাৎ তার আদির দশা ছিল সাম্য অবস্থা থেকে, অর্থাৎ জিরো পজিশন থেকে, এক্স সমান জিরো পজিশন থেকে সে যাত্রা শুরু করে নাই। এমন কন্ডিশন হলে কি হবে আমরা এটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার জন্য কি হতে পারে? খুবই ইজি, তুমি যদি আগের জিনিসটা বুঝো। এখন এখানে টি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ জিরো সময় সে এখানে আছে। আচ্ছা, টি ইকুয়ালস টু টি সময় পর সে এখানে চলে আসলো, টি ইকুয়ালস টু টি সময় পর এখানে চলে আসলো, এবং আদি পজিশনের সাথে কোনটা তৈরি করলে এটা দিলাম, টি ইকুয়ালস টু টি সময় পর সে এখানে চলে আসে। তুমি একটু বাংলা লিখবা, টি ইকুয়ালস টু জিরো সময়ে পাই পজিশনে ছিল, এবং টি ইকুয়ালস টু টি সময়ে পাই প্লাস থেটা পজিশনে চলে আসছে, অর্থাৎ এক অক্ষের সাথে টোটাল কোনটা? পাই প্লাস থেটা। আচ্ছা, এখন আমাদের এসএচএম কারে পার্টিকেলটা কোথায় দেখি? এটা এখানে, এবং এটার সরণটা হচ্ছে ওয়াই এতটুকু, এবং এই সরণটা এখন আমি কিভাবে পাবো বলতো? আমার এই ভেক্টরটা ছিল এ, দেখো এখানে দেখাই,
আমাদের এই ভেক্টরটা ছিল হচ্ছে এ ভেক্টর, এবং এখানে যে কোণটা, টোটাল কোণ কত, টেটা থেটা প্লাস পাই। তাহলে এর এদিক বরাবর উপাংশটা কত হবে, এতটুকু বরাবর উপাংশটা, এটা কত হবে বলো? ওয়াই সমান এ সাইন থেটা প্লাস পাই হবে না? কিন্তু এখানে থেটা যেটা, এটা হচ্ছে কি টাইমের ফাংশন, থেটাকে আমরা লিখবো ওমেগা টি প্লাস পাই। কিন্তু আমাদের পাই কনস্ট্যান্ট, পাই চেঞ্জ হবে না, ঠিক আছে? অর্থাৎ এখানে খুবই ইজি জিনিস। তুমি কি করবা, ইকুয়েশন বের করতে বলে জাস্ট যে পজিশনে আছে ওখান থেকে তাকে একটু করে সরাই দিবা। সে যদি ডান দিকে ডান দিকে যাওয়ার কথা, কেন ডান দিক বাম দিক এগুলো পেজো ডায়াগ্রাম পড়লে একটু আরেকটু বুঝবা। আপাতত তোমার ইকুয়েশন যে কোনো পজিশন থেকে বের করতে বললো, সে এখান থেকে বললো। এখানে ধরো টোটাল, আচ্ছা একটা বৃত্ত নিই, দেখো, ধরো তোমাকে বললো টি ইকুয়ালস টু 0 সময় সে এখানে ছিল, তাহলে তুমি ইকুয়েশন বের করো, কিভাবে বের করবা? এটা বিপদে পড়ার কিছু নাই, তোমাকে যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে তুমি কি করবা, এটা আমরা এন্টি ক্লকওয়াইজ ধরছিলাম, এন্টি ক্লকওয়াইজ ঘুরে দাও। তাহলে এই যদি টি ইকুয়ালস টু 0 সময় এখানে থাকে, টি ইকুয়ালস টু টি টাইমে কোথায় থাকবে, তুমি বলো আরেকটু সরে যাবে। ধরো এই পজিশনে আসলাম, এখন এখানে চলে আসছে, ঠিক আছে? এই কোণটা কত বলো তো, থেটা, এবং থেটার পরিচয় কত, ওমেগা টি, এবং তার আদি দশা কতটুকু ছিল, এটা পাই, পাইয়ের মান কত, পাই বাই 2, বা যেটা আছে আর কি, ঠিক আছে? না থাকলে পাই হবে। তাহলে তুমি আগের মতো করে বের করবা, তুমি জানো হচ্ছে y সমান a sin, ভিতরে টোটাল x অক্ষের সাথে যে গুণটা তৈরি হয়েছে, কত গুণ তৈরি হয়েছে, ওমেগা টি প্লাস পাই বাই 2, শেষ, ইজিলি পারবা। তাহলে এখানে আমাদের আদি দশা কি, পাই বাই 2, সেটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখন আমরা পরবর্তী কেসগুলোতে দেখবো যদি ক্লকওয়াইজ যায় কি হবে, বা এন্টি ক্লকওয়াইজ যায়, ভিন্ন ভিন্ন কেসের ক্ষেত্রে আমরা দেখবো। কিন্তু আজকে এতটুকু থাক, ইকুয়েশন পর্যন্ত এতটুকু বুঝলে হবে। তোমরা কিছু না বুঝলে প্রশ্ন করবে অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।